নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। নিরাপত্তা রক্ষীকে ঘরে আটকে রেখে গরুকে অবশ করার ইনজেকশন দিয়ে জলপাইগুড়ির গোশালায় ঢুকে গরু চুরির চেষ্টা। সমস্ত ঘটনাটি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান পদটিতে এসটি সম্প্রদায়ের কাউকে বসানোর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি। জলপাইগুড়ির গোশালায় ঢুকে গরু চুরির চেষ্টার ঘটনা ঘটল। নিরাপত্তা রক্ষীকে ঘরে আটকে রেখে গরু চুরির চেষ্টা দুষ্কৃতীদের। রবিবার গভীর রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোকুলধাম গোশালায় হানা দেয় 4 দুষ্কৃতীর একটি দল। নিরাপত্তা রক্ষীকে ঘরে আটকে গরু চুরির চেষ্টা চলে। গরুর শরীরে অবশ করার ইনজেকশন প্রয়োগ করা হয় বলে অভিযোগ। গোটা দৃশ্য বন্দী হয় গোশালার সিসিটিভি ক্যামেরায়। নিরাপত্তা কর্মীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে গোশালা কমিটি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। রাত্রিবেলা হয়তো কোনো কারণে উঠেছিল, ও দেখতে পায় জিনিসটাকে, চিল্লাহাল্লা করে, তখন ওই চোরগুলো পালায়। ইনজেকশন দিয়ে গরুগুলোকে অবশ করে ইনজেকশনও দিয়েছিল। গরুগুলোর সকালবেলা সেন্স ফিরেছে। তারপর এখন কি পরিস্থিতি? এখন তো গরুগুলোকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। যেভাবে আঘাত হয়েছে গরুগুলো তো নিরুপায়, এরা কিছু বলতে পারছে না মুখ দিয়ে, কিন্তু এদেরকে আমরা এখন ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু জিনিসটা খুবই খতরনাক জিনিস। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা বড় ধরনের একটা চুরি। এটা গৌতস্কররা নিশ্চয়ই এটার সাথে জড়িত আছে। যারা এসেছিল, 4টে লোক এসেছিল, ধারালো অস্ত্র নিয়ে রড দিয়ে গরুগুলোকে পিটিয়েছে। টোটালটাই সিসিটিভি ফুটেজে আমাদের রেকর্ড হয়েছে। আপনাদের এখানে তো রাতে সিকিউরিটি গার্ড থাকে। সিকিউরিটি গার্ড ছিল। সিকিউরিটি গার্ড চিল্লাহাল্লাও করেছে, কিন্তু ওকে রুমে বন্ধ করে দিয়েছে। ওরা বাইরে থেকে লক করে দিয়েছে। এখন কি থানায় এফআইআর করেছে? আমরা থানায় এফআইআর এখনই যাচ্ছি। থানায় রাত্রিবেলা পুলিশ এসেছিল, আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ এসেছিল, আমরাও এসেছিলাম। পরে এখন আমরা ডাইরেক্ট এসপির সাথেই আমরা আজকে অভিযোগটা জানাবো এসপিকে। কীভাবে দেখছেন এরকম একটা ভয়ঙ্কর ঘটনা? দাদা, এর আগেও একটা ঘটনা এরকম ঘটেছিল। আমাদের এফআইআর দেওয়া আছে থানায়। ওই সময় আমাদের এখানে সিসিটিভি ছিল না। তারপরে আমরা সিসিটিভি লাগাই সতর্ক হয়ে। বারবার যে এই জিনিসটা হচ্ছে, আর রাস্তায় আগে যতগুলো গরু ঘুরে বেড়াতো, ওরাও কমে যাচ্ছে। তো এটা একটা বড় একটা চক্রান্ত চলছে। আমি প্রশাসনকে জানাবো এটার উপরে একটা নজরদারি রাখতে। এর আগেও একবার ঘটেছে এই জায়গায়। সম্পূর্ণ ঘটনাটা তো রেকর্ড আছে আপনাদের? টোটালটা রেকর্ডিং আছে সিসিটিভি। ক্যামেরাও ভেঙে দিয়েছে। আমাদের ভিতরে যে ক্যামেরাটা ছিল ওটাও ভেঙে দিয়েছে ওরা। বাইরে যে ক্যামেরাটা ছিল মাঠে আমাদের, ওই ক্যামেরার টোটালটা এসছে। কি চাইছেন এখন আপনারা? এখন দাদা, চাওয়া তো কিছু নেই। এখানে ব্যাপারটা হলো কি, এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, এটাই আমরা চাই আর কি। কি নাম তোমার? আমার শিবম আগরওয়াল। আমি গোশালার জয়েন্ট সেক্রেটারি। যে দেখছি এটা পুরোপুরি একটা চক্রান্ত এটা চলছে, যেটা আছে আজকে, যেটা কালকে যে দুঃসাহস করেছে, যেটা সামনে আমাদের এত বড় সার্কিট বেঞ্চে কাজ চলছে, সিকিউরিটি পেট্রোল মোবাইল ভ্যান পাশে, প্রায় 100 মিটার 150 মিটারের মধ্যে মোবাইল ভ্যান, এর মাঝে যদি ওরা এত সাহস ওদের মধ্যে হতে পারে, তাহলে শহরের যে রাস্তায় যে গরুগুলো আছে তাদের তো কোনো নিরাপত্তাই নেই। তো এটা খুব ঘোরভাবে কঠোরভাবে দেখা উচিত। এটা শুধু গোশালার বা আমাদের গোকুলধামের বলে সম্পূর্ণ না। এই যে ঘটনা যে আজকে আমাদের এখানে হয়েছে বলে আমরা বুঝতে পারছি বা জানতে পেরেছি, এটা রাস্তার থেকে যেরকম হচ্ছে না, ডেলি যে দিনে এত গরু যে রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যে নিরাপদ আছে এটা তো ভাবতে পারি না। যদি এখান থেকে যদি আমাদের সিকিউরিটি গার্ড বন্ধ করে যদি গরু নিয়ে যেতে পারে, তো রাস্তাগুলো তো যে কেউ যখন তখন যাচ্ছে, এটা এখন মানতে বাধ্য হচ্ছি আমরা। তো এই জন্য এটাকে একটু সিরিয়াস একটা ইস্যু মনে করে নিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানাবো। আমরা আরও করবো, আমাদের দিক দিয়েও যত চেষ্টা যা পারি আমরা সেই পদক্ষেপও আমরা গ্রহণ করবো। স্থানীয় লোকরা যুক্ত আছে না বাইরের লোকরা? দেখুন, এটা তো আমাদের ফুটেজে যেটা দেখা গেছে সেই বেসিসে আমি বলতে পারি, কিন্তু এটা তো আমরা কেউ চক্ষুষ প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু কালকে যখন ওরা এসছে, তারা কিন্তু কোনো গাড়ি নিয়ে আসে নাই। তারা আমাদের পাশে যে মাঠটা যে আসে, মাঠ দিয়ে ওরা পালিয়েছে। তো যদি আশেপাশে যদি না হয়, তো সে মাঠ দিয়ে পালিয়ে একটা বাইরে কোনো লোক এসে করবে, এটা ভাবতে একটু কেমন হচ্ছে। স্থানীয় লোক যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এখন স্থানীয় না আশেপাশে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ওনারা যখন হেঁটে গেছে, তো হেঁটে যাওয়ার লোক তো নিশ্চয়ই বাংলাদেশ থেকে আসতে পারে না বা অন্য কোথাও থেকে আসতে পারে না। সেটা নিশ্চয়ই এটা প্রশাসনকে আমি আবেদন জানাবো, প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো, ওনারা ভালো মতো তদন্ত করুক। তদন্ত করে নিয়ে এটা একটা সঠিক একটা নির্ণয় বের করুক, যেটা একটা শিক্ষামূলক একটা দৃষ্টান্ত হওয়া উচিত, যেটা আগামী দিনের জন্য এই পাচারকারীর জন্য বা এদের যে সাহসে একটা লাগাম লাগানো উচিত। জলপাইগুড়িতে সরকারি পরিষেবায় ভরসা জোগাচ্ছে বাংলা সহায়িকা কেন্দ্র
ও মে আই হেল্প ইউ। অফিসে অফিসে ঘুরেও কাজ না হওয়ার অভিযোগ বহুদিনের। কাগজপত্র ঠিক না থাকা বা কোথায় যেতে হবে বুঝতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সেই সমস্যার সমাধানে জলপাইগুড়ি জেলায় জোরদার করা হয়েছে বাংলা সহায়িকা কেন্দ্র ও মে আই হেল্প ইউ দপ্তর। জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, জেলার মোট 38টি জায়গায় এই কেন্দ্রগুলি চালু রয়েছে। জেলা শাসকের দপ্তর, এসডিও অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে সাধারণ মানুষের পাশে থাকছে এই পরিষেবা। এই কেন্দ্রগুলিতে জমি সংক্রান্ত নথি, কাস্ট সার্টিফিকেট, এসআইআর সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স সহ নানা সরকারি পরিষেবার বিষয়ে সঠিক দিশা মিলবে। কোন কাগজ লাগবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে ফর্ম পূরণ করবেন, সব তথ্য এক জায়গাতেই পাওয়া যাবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, বয়স্ক নাগরিক ও প্রযুক্তিতে অনভ্যস্তদের জন্য এই উদ্যোগ বড়ই স্বস্তির। দালাল ছাড়াই সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসন। আছে যেটা বিএসকে যতগুলো আমাদের ক্যাম্পগুলো আছে তাদেরকে একটু রিমডেলিং করা হচ্ছে। ওখান থেকে যেটা যত লোকের আছে ডকুমেন্টগুলো আছে, তাদের স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কোনো বার্থ সার্টিফিকেট আছে, এসি সার্টিফিকেট আছে, তো ওই সবগুলো ওখান থেকে পাবে। আমাদের 86 আমাদের বিএসকে আছে, সব জায়গায় অলরেডি স্টার্ট। কিসে কোথায় এসেছিলেন, কি কারণে এসেছিলেন আমি আপনারা? তো এসেছিলাম, প্রথমে এসেছিলাম এসডি অফিস। তারপর ওখান থেকে আমাকে বললো বাংলা সহায়তা কেন্দ্রে ওখানে গিয়ে তোমার কাজটা হয়ে যাবে। আসলেন? হ্যাঁ, আসলাম। আসার পরে স্যারকে বললাম, স্যার বলুন মানে চেষ্টা করলেন আর কি, আবার আমাকে ওখানে পাঠালেন একটা আইডি। ওখানটা আমার মানে হয়তো এই কাগজের মধ্যে আমার কোনো আইডি নাম্বার নেই, তো ওই আইডি নাম্বারটা আনার জন্য আমাকে পাঠালেন। যদি এটা না থাকতো একটা অসুবিধা হতো না? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হতো। আমি খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যেতাম, আমি কোনো কিছু পেতাম না। বাংলা সহায়তা কেন্দ্র একদম আমার মতে একদম সঠিক আছে। কি নাম আপনার? আমার নাম অনিমেষ চন্দ্র মণ্ডল। সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দেবী ঝোড়া এলাকায়। সাত সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো ক্রান্তি ব্লকের দেবী ঝোড়া এলাকা। দেবী ঝোড়া হাই স্কুলের ঠিক বিপরীতে অবস্থিত ব্যবসায়ী গৌতম বণিকের দোকানের বারান্দা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে স্কুলের গেট খুলতে আসেন নাইট ডিউটিতে থাকা কর্মী ব্রজেন রায়। সেই সময় তিনি দোকানের বারান্দায় গোলার সঙ্গে ঝুলে থাকা এক ব্যক্তির নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি দোকানের মালিক গৌতম বণিককে খবর দেন। ঘটনাস্থলে এসে গৌতম বণিক বিষয়টি নিশ্চিত হলে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোথা থেকে এসেছিলেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর ঠিক কারণ নির্ধারণের জন্য মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দোকানের মালিক গৌতম বণিক জানান, আমার দোকানের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। এর ফলে আমার ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। এই দোকানই আমার সংসারের একমাত্র ভরসা, তার উপর কিস্তির চাপও রয়েছে। তিনি অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ও প্রশাসনিক নজরদারি থাকলে হয়তো এই ঘটনা এড়ানো সম্ভব হতো। স্থানীয় বাসিন্দারাও এলাকায় নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাকে ঘিরে দেবীঝোড়া এলাকায় চরম আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। বললাম আপনি প্রথম দেখছিলেন বলে, কি করে দেখলেন, মানে কি ভাবেছিলেন? স্কুলে ঘুমাই ফোনে এদিকে এখানে লাইট অফ করি। আচ্ছা আবার দেখি এখানে ঝুলে আছে। আচ্ছা, আবার এই ওদের ডাক দিলাম, কে দেখ তোদের দোকানের সামনে ঝুলে আছে। আচ্ছা, আতঙ্ক হয়ে গেছেন নাকি? আতঙ্ক মানে আমি ভয় পাই গেছি। যে কে কোথাকার ওটা তা তো বলতে পারি না, এখানে বাইরে বাইরে? ঠিক আছে, এখানকার কেউ চিনতে পারে না। কি মনে হচ্ছে, কি নিজে এই আত্মহত্যা করছে না? সেটা তো বলতে পারি না, অনেক আছে কি ব্যাপার, আমরা ওখানে নাড়াচাড়া করে দেখতেও পারি না। আপনি কি স্কুলে থাকেন নাকি? হ্যাঁ, আমি আচ্ছা, কি নাম জানো আপনার? আমার বদল বদল ভাই। আপনার দোকানে কি একটু ঘটনা করলো, কি হচ্ছে একটু বলেন তো। তো আমি তো সকালবেলা উঠলাম, ও আমাকে একজন ডাকলো, এই যে এখানে স্কুলে হলো
যে গেটম্যান যে এখানটায় ঘুমায় সে এসে ডাকলো, তখন বাজে হচ্ছে 5:30 থেকে 5:45 হবে, 5:45 হবে। ডাকার পরে তো আমাকে যেমন করে ডাকলাম ভালো যাবো, তখন আমার মধ্যে চুরি হয়েছে। তো তারপরে বলে কি বাইরে আয়, তো বাইরে এসে আমি হয়তো বাইরে দোকান হচ্ছে কমজোরি, মানে এদিকে হয়তো ভেঙে চলে দোকানের জিনিসপত্র নিয়ে গেছে। তারপরে দেখি কিনা সামনে ঝুলে আছে, সে কোথাকার কাগজ তো চিনতে পারলাম না। তারপরে লোকজন জড়া হয়ে গেল, কেউ চিনতে পারতেছে না। এখন আমার তো হচ্ছে ঘটনা, পুলিশ আসছিল তখন? পুলিশ আসছিল কয়টার দিকে? কয়টার দিকে পুলিশ আসছিল? 8টা বোধ হয় না? পুলিশ এসে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল। মানে কোথাকার ব্যক্তি কি মনে হচ্ছে? কেউ চিনতে পারলো? চিনতে পারেনি। আচ্ছা, তোমার দোকানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন তো দোকানের অবস্থা খুবই খারাপ যাবে। হ্যাঁ, দোকানে খারাপ চলবে। আমার তো এখন দোকানে কেউ আসতেই যাবে। তার মধ্যে আমার হচ্ছে এই দোকান করে সংসার চালাইতে লাগে, প্লাস 2টা কিস্তি চালাইতে হয়। এই জিনিসগুলো আমি এখন কী করে কী করবো? আচ্ছা, তো সমস্যা হয়ে যাবে না? আচ্ছা, নোংরা আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন পুকুর সংস্কারের কাজ আজ থেকে শুরু করলো জলপাইগুড়ি পৌরসভা। দীর্ঘ বছরের পর ফের জলপাইগুড়ি হাই স্কুলের জরাজীর্ণ পুকুর সংস্কারের কাজ শুরু হলো আজ। জলপাইগুড়ির পৌরসভার উদ্যোগে শুরু হলো এই কাজ। এই পুকুরের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ বাসিন্দারা। বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন, যা জলপাইগুড়ি হাই স্কুলের পুকুর নামেই পরিচিত, সেই পুকুরের অবস্থা জরাজীর্ণ। চারিদিকে নোংরা আবর্জনার কারণে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। নোংরা আবর্জনা যে কেউ এসে এখানে ফেলে চলে যায়, ফলে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। অবশেষে এই পুকুরের কাজ শুরু করে দিল জলপাইগুড়ি পৌরসভা। আজ থেকে পুকুরের কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, দীর্ঘদিনের পরিবেশ দূষণের হাত থেকে এবার হয়তো আমরা রেহাই পাবো। অনেক বছর পুকুরে কাজ শুরু হইলো, ভালোই হচ্ছে। আমাদের এই জায়গাটা তো প্রচণ্ড নোংরা ছিল, নোংরাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, ভালোই। আমাদেরও সুবিধা হবে। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে সবাই এসে নোংরা ফেলে যেত। এটাকে উঠা দাও, সব ঘরের জল ঢুকতেছে। এখন পুরো খুশি আমরা সবাই। পাড়ার লোকজন আজ থেকে কি শুরু হলো? আজকের থেকে শুরু হলো, হচ্ছে হয়ে গেল। কতটা ভালো? অনেক ভালো। এর আগে কত বছর আগে দেখেছিল? বহু বছর আগে। আর এখন কি কাজ হচ্ছে? এখন পুকুরের সংস্কার হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আপনারা খুশি? খুশি। যদি পরিষ্কার হয় ভালো হয়, ভালো করে যদি পরিষ্কার থাকে ভালো লাগে, সবারই ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আশিগড় সংলগ্ন একটি মন্দির থেকে দুদিন আগে চুরি যাওয়া কিছু সামগ্রী 12 ঘন্টার মধ্যে উদ্ধার করলো আশিগড় পুলিশ ফাঁড়ি। দুদিন আগে আশিগড় সংলগ্ন পূর্ব চয়নপাড়ার একটি শিব মন্দিরের ওপরে থাকা পিতলের সামগ্রী চুরি করে চোর। গতকাল আশিগড় ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন মন্দির কমিটি। তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যেই চুরি যাওয়া পিতলের সামগ্রী সহ চোরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম রঞ্জন দাস ওরফে বুলন, বাড়ি পূর্ব চয়নপাড়াতে। এর আগেও চুরি করার অভিযোগে জেল খেটেছে এই যুবক। আবার চুরি করার অপরাধে গ্রেপ্তার করল আশিগড় ফাঁড়ির পুলিশ। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও নারকেল ফাটানোর মধ্য দিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণের কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু, বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেবযানী হালদার, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ কুমার লালা, নির্মল রায়, অমূল্য সরকার সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 8ই ডিসেম্বর ভার্চুয়ালি এই প্রকল্পের শিলান্যাস করেন। খুব শীঘ্রই নির্মাণ সংস্থা কাজ শুরু করবে এবং অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদী। ম্যাডাম, এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল, এটা কোন ডিপার্টমেন্টের আন্ডার থেকে কাজটা হচ্ছে? এটা আমাদের জেলা পরিষদ থেকেই আমরা করছি। আমি সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ কৃষ্ণা রায় বর্মন। আমরা এটা নন্দনপুর বোয়ালমারিতে
এটা এই এলাকার লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে যেটা সুস্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক কেন্দ্র আছে সেটা খুব ভগ্ন অবস্থায় এবং দীর্ঘদিনের পুরনো, তো এটাকে নতুন করে করা যায় কিনা এদের অক্লান্ত চেষ্টায় আজকে আমরা জেলা পরিষদ থেকে উদ্যোগ নিয়েছি এটা করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8/12-তে ভার্চুয়াল উনি এটা ওপেনিং করেছেন। আজকে আমরা সুন্দরভাবে পুজো করে এবং আমাদের বিএমও সাহেব এখানে আছেন, আমাদের জেলা পরিষদ মেম্বার আছেন, আমাদের সমাজসেবী পিকুল আলা থেকে শুরু করে আমাদের গ্রামীণ চিকিৎসক থেকে শুরু করে এখানকার জনগণ এবং জনপ্রতিনিধি প্রত্যেকেই আমরা সকলে যৌথ মিলে আজকে ভিত্তি স্থাপন করলাম। বললাম খুব শীঘ্রই কি কাজটা শুরু হয়ে যাবে? একদম হয়েই তো গেল, আজকে থেকে শুরু করে দিলাম আমরা। সেই ইট বালি পাথর দিয়ে আজকে শুরু হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি যাতে শেষ হয় সেটা আমরা দেখছি। শীত পড়তেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে দেখা মিলল ঐতিহ্যবাহী সাদা রঙের ভাপা পিঠের। এমনই এক দৃশ্য ধরা পড়ল ডামডিংয়ের সাপ্তাহিক হাটে। চালের গুঁড়োর তৈরি এই পিঠে শীত পড়তেই তার চেনা জনপ্রিয়তা ফিরে পায়। ভাপা পিঠে বিক্রেতাদের দাবি, বছরে মাত্র 4 মাস শীতকালে এই পিঠের ব্যবসা জমে ওঠে। এই 4 মাসের আয় সঞ্চয় করে তারা বছরের বাকি সময় অন্য পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে। শীত ছাড়া এই পিঠার চাহিদা কার্যত নেই বললেই চলে। বিভিন্ন ধরনের চালের গুঁড়ো দিয়ে তৈরি এই সাদা ভাপা পিঠের ভেতরে থাকে খেজুরের গুড়ের পুর, যার স্বাদ অতুলনীয়। আগে এই পিঠের চল তুলনামূলক কম থাকলেও বর্তমানে ডামডিংয়ের একাধিক সাপ্তাহিক হাটে ভাপা পিঠে ভালোই বিক্রি হচ্ছে। মাত্র 10 টাকা দামে বিক্রি হওয়া এই পিঠে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। অনেকের কাছেই শীত মানে ভাপা পিঠের স্বাদ। ফলে শীতের মরশুমে ডামডিং বাজারে সাপ্তাহিক হাটে ভাপা পিঠে এখন এক অনিবার্য আকর্ষণ হয়ে উঠেছে। ভাপা পিঠা, আচ্ছা কেমন খেতে? খেতে খাই দেখি এখন আমি, এটা তো আসলে এটা দেখতে ইডলির মতন। আমি তো থাকি ব্যাঙ্গালোরে, আজকে আসছি তো এই ভাবলাম যে খাবো, দেখলাম ইডলির মতন, কোনোদিন খাই নাই। এই যে খাচ্ছি এখন, দেখি ভাপা পিঠা। হ্যাঁ মিষ্টি, এটা খাইতে তো মিষ্টি আছে, ভালোই আছে টেস্ট, ইডলির মতো মোটামুটি, কিন্তু প্রসেসটা আলাদা বানানো। এখন বানায় না ইডলি, অন্য ধরনের বানায়। দারুণ জিনিস, আমার মনে হয় হেলদি। গুড় আছে নাকি দাদা এটাতে? হ্যাঁ গুড় আছে, দারুণ মিষ্টি আছে, ভালো আছে, খুব দারুণ। আপনার নাম? রাজকিশোর প্রসাদ। ব্যাপারটা কেমন চলতেছে? বিক্রি বাট্টা তো ভালোই চলে। এটা কি দিয়ে তৈরি করতে? এটা নারকেল আছে, চালের গুঁড়ো আর তোমার খেজুর গুঁড়ো হবে। কীভাবে তৈরি করো? এটা জলে সিদ্ধ করতে হয়। হ্যাঁ, সিদ্ধ করে ভাপা করে সিদ্ধ করলেই হয়ে যায়। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হচ্ছে ডামডিম। কোথায় কোথায় দোকান করো? ডামডিম, নিজ ডামডিম, তোমার চলে গেল তোমার রাঙ্গামাটি, আর ওইদিকে ম্যাম গ্লাস। হ্যাঁ, মানুষ পছন্দ করতেছে? হ্যাঁ, প্রচুর পছন্দ করে। আর এটা কয় মাস চলবে? এটা মোটামুটি 4 মাস চলে। 4 মাস। তারপরে কি করো? তারপরে তো গরম সিজন, অন্য কিছু করি। অন্য কিছু মানে এই 4 মাস ঠান্ডার দিনে? হ্যাঁ, 4 মাস ঠান্ডার দিনে। নাম কি তোমার? নবিউল ইসলাম। বাড়ি কোথায়? এই যে উমর আলী হাই স্কুল, কৃষিমেলা। কৃষিমেলা। প্রকৃতির কোলে পাঠশালা বসানোর আগে নেওয়া হলো প্রকৃতিকে রক্ষা করার শপথ। চুনাভাটিতে ঘিস নদী ও পাহাড় পরিষ্কারে নেমে পড়ল হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। শীতের হালকা হিমেল হাওয়ার সঙ্গে পাহাড়ে যখন পর্যটকদের আনাগোনা বাড়ছে, ঠিক সেই সময় প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ওদলাবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হতে চলা নেচার ক্যাম্পের আগেই ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা ও ঘিস নদী পরিষ্কারের কাজে নেমে পড়লেন সংগঠনের সদস্যরা। কালিম্পং জেলার চুনাভাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে এবার অনুষ্ঠিত হতে চলেছে সংগঠনটির 9ম নেচার ক্যাম্প। প্রতি বছরের মতো এবছরও ক্যাম্প শুরুর আগে পরিবেশকে প্রস্তুত করে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। সেই ভাবনা থেকেই ঘিস নদী ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে শুরু হয়েছে জোরদার পরিষ্কার অভিযান। নদীর বুকে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও নোংরা আবর্জনা তুলে ফেলার পাশাপাশি যেসব স্থানে নদীর স্বাভাবিক গতিপথ আবর্জনায় বাধাগ্রস্ত হয়ে পড়েছে, সেসব জায়গাও শ্রম দিয়ে পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ ঘিস নদী ও সংলগ্ন পাহাড়ি এলাকা পরিষ্কার করা হয়েছে। আগামী কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আশেপাশের বিভিন্ন নদী ও ঝোড়া সাফাইয়ের কাজ চলবে। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী 26শে ডিসেম্বর থেকে শুরু হবে 6 দিনের নেচার ক্যাম্প, যা চলবে বছরের শেষ পর্যন্ত। এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। আধুনিক সভ্যতার কোলাহল থেকে দূরে পাহাড়ের নিস্তব্ধ প্রকৃতির মাঝে 6 দিন কাটাবে তারা। এই সময় শুধুমাত্র প্রকৃতিকে কাছ থেকে দেখা নয়, বরং প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে বাঁচার নানান কৌশল শেখানো হবে ছাত্রছাত্রীদের। বিশেষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শিখবে প্রাকৃতিক দুর্যোগের সময় আত্মরক্ষার উপায়, নদী পারাপারের কৌশল, পাহাড়ি পথে নিরাপদে ওঠানামা, বিভিন্ন প্রজাতির গাছ ও পাখি চেনা এবং সেগুলির পরিবেশগত উপকারিতা। প্রকৃতিকে ভালোবাসা ও রক্ষা করার পাঠই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য বলে জানাচ্ছেন আয়োজকেরা। এই বৃহৎ কর্মযজ্ঞকে সফল করতে ইতিমধ্যেই সংগঠনের মহিলা ও পুরুষ সদস্যরা একসঙ্গে মাঠে নেমে পড়েছেন। নদী পরিষ্কার থেকে শুরু করে ক্যাম্পের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সবেতেই দেখা যাচ্ছে তাদের সক্রিয় অংশগ্রহণ। পরিবেশ রক্ষা যে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কাজে নেমে তবেই তা সম্ভব, এই বার্তাই পাহাড়ের কোলে আবারও তুলে ধরল হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। আমি আকাশ, HECF এর মেম্বার। তো আজকে আমাদের যেটা বললো অঞ্জলি আর কি, যে আমাদের আজকে ক্যাম্প সাইটটা ক্লিনিং হচ্ছে। অনেকজন 30-40 জন প্রায় মেম্বার আমরা এসেছি এখানে। ক্যাম্পটা আজকে ক্লিনিং আজকের থেকে শুরু। অ্যাডভান্স ক্যাম্পটা আমাদের 21 তারিখ থেকে। ওইখানে তখন আমরা মেন যত আমাদের সেট আপগুলো আছে ওগুলো আগের থেকে 4-5 দিন লাগবে সেট আপ করতে। তো আমরা যত অ্যাডভান্স ক্যাম্পেও আমরা আসবো সেট আপ করতে। আর 21 তারিখ থেকে আমাদের মেন ক্যাম্পটা শুরু হবে, 26 তারিখ থেকে। আমাদের ক্যাম্পের মেন পারপাসটা হচ্ছে নেচার স্টাডি করা, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসকে প্রমোট করা। বাচ্চাদের মধ্যে যে বেশিরভাগ যে ইয়াং বাচ্চারা আছে তাদেরকে অ্যাডভেঞ্চারের আর নেচারের সাথে জড়িত হয়ে, যেটা নেচারের কাছে একদম নেচারের সাথে অ্যাটাচ হয়ে জিনিসটাকে বোঝা। আর অনেকগুলো কোর্স, ছোট ছোট কোর্স করানো হয় নেচার রিলেটেড, অ্যাডভেঞ্চার রিলেটেড, যেখানেও এডুকেশনের ব্যাপার থাকে। তো এইসব এনকারেজমেন্ট আমাদের খুব দরকার বাচ্চাদের আজকালকার দিনে। আমরা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব যে একটু এগিয়ে বাচ্চাদেরকে সাপোর্ট করেন, সবাইকে ক্যাম্পে পাঠান। নমস্কার, আমি অঞ্জলি হালদার, HECF এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমাদের 26 to 31 ডিসেম্বর প্রতি বছরই ক্যাম্প হয়ে থাকে, আর এবছরও সেটাই হবে। আজকে আমাদের ছিল ক্যাম্প সাইট ক্লিনিং, তো আজ সেটাই সম্পূর্ণ হলো ভালোভাবে। আপনারা সবাই আসুন, ভালো লাগবে, বাচ্চাদেরকে পাঠান, তাদেরও আশা করি খুব ভালো লাগবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও একটা আলাদা ধরনের স্টাডি যেটা নিয়ে এগোনো যায়, সেটাই আমাদের উদ্দেশ্য, যে এখনকার জেনারেশনের ওপরে সেটা তারা জানুক, তারা বুঝুক যে এত সুন্দর আমরা নেচারকে বাঁচিয়ে রাখতে পারি, সেটা আমাদেরই হাতে আছে, সেটা এখনকার বাচ্চাদের বুঝতে হবে। আর এই 6টা দিন সম্পূর্ণ এই ডিজিটাল লাইফ থেকে আলাদা এসে নেচারকে জানা, নেচারকে বোঝা, নেচারের মধ্যে থাকা, সেটাই আমাদের উদ্দেশ্য, যে প্রতিটা বাচ্চা এতটা ক্লোজ থাকুক নেচারের। আশা করি এটা প্রতিটা বাবা মা বুঝবে আর তাদের বাচ্চাদেরকে আমাদের সঙ্গে জড়িত করবে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি এবং আরপিএফ।
মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে রেল পুলিশ। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কাটা পড়েছে। হ্যাঁ, কিসের কাটা? কি ব্যাপার, মানে কি পুরুষ না মহিলা? পুরুষ ছিল। হ্যাঁ, কত বছর আনুমানিক কিছু বোঝা যাচ্ছে? না, ওটা বোঝা যাচ্ছে না। আপনারা কারা? আমরা জিআরপি আছি। কোথা থেকে এসছেন? জিআরপি আছি ইসেটা। হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনি? নিউ ময়নাগুড়ি জিআরপি আসছে। বডিটা কি করলেন? বডিটা পোস্টমর্টমের জন্য চলে গেছে। হ্যাঁ। অর্ধ সমাপ্ত সেতুটি যান চলাচলের নয়, বরং কাপড় শুকানোর ভরসা এখন। অথচ এই সেতুটি হতে পারত জলপাইগুড়ি শহরের যানজট কমানোর অন্যতম উপায়। শহরের রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর ওপর নির্মিত অর্ধ সমাপ্ত সেতুটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেতু চালু না হওয়ায় যেখানে যান চলাচলের কথা ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে মানুষজন জামা কাপড় শুকোতে ব্যস্ত। যাতায়াতের ব্যবস্থা না থাকায় সেতুর আশেপাশে জমছে নোংরা আবর্জনা, আর খাবারের সন্ধানে ঘোরাফেরা করছে পথ কুকুরেরা। অভিযোগ, গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি সেতু চালু না হওয়ায় শহরে যানজট পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বর্তমানে জলপাইগুড়ি শহরে টোটোর দাপটে রাস্তায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। করলা নদীর ওপর এই সেতুটি চালু হলে অন্য সেতুগুলির ওপর চাপ অনেকটাই কমবে বলে তাদের মত। বিশেষ করে সমাজপাড়া থেকে সদর হসপিটাল হয়ে শহরের বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, সেতুটি প্রথম থেকে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। সেই কারণে দীর্ঘদিন ধরে এটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে সেতুটির দায়িত্ব রয়েছে এসজিডিএ অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির হাতে। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, সেতুটির দায়িত্ব এখন এসজিডিএ এর ওপর। আমরা প্রস্তাব দিয়েছি সেতুর দুপাশে অ্যাপ্রোচ রোড তৈরি করে অন্তত ছোট গাড়ি চলাচলের ব্যবস্থা করা হোক। এসজিডিএ কে বলা হয়েছে মার্চ এপ্রিলের মধ্যে সেতুটি চালু করার জন্য। এই বিষয়ে এসজিডিএ চেয়ারম্যানের সঙ্গেও আমার কথা হয়েছে, তারা সেই মতো চেষ্টা করছেন। এলাকায় আবর্জনা জমার প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন কোনো জায়গা অব্যবহৃত থাকলে সেখানে আবর্জনা জমা একটি সাধারণ প্রবণতা। তবুও তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, ওই এলাকায় যেন কেউ নোংরা আবর্জনা না ফেলেন। বিষয়টি পুরসভার তরফে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। শহরবাসীর দাবি, দ্রুত এই সেতু চালু হোক, কারণ করলা নদীর ওপর এই সেতু হতে পারে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যার বড় সমাধান। মানে প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন এবং এসডিএ চেয়ারম্যান ছিলেন অশোক ভট্টাচার্য, সেই সময় শিলান্যাস করে করেছিলেন। এটা একদম পরিকল্পনার একদম অভাব। কিন্তু তারপরে আমরা বলছি, আমরা এসডিডিএকে দিয়ে একটা অনুরোধ করেছিলাম যে দ্রুত এই সেতুকে সম্পন্ন করবার জন্য কাজ, এবং তারপরে তারা পিডব্লিউডির কাছ থেকে রিপোর্ট চেয়েছিল। পিডব্লিউডি আবার তাদের বলেছে একবার খড়গপুর বা যাদবপুর এই স্তরে কারোর থেকে একবার সেতুর যে স্ট্রাকচারাল ক্যাপাসিটি টেস্ট একবার করিয়ে নেওয়ার জন্য। তা এখন এই পর্যায়ে রয়েছে। আমরা বারবার বলছি যে একটা অ্যাপ্রোচ রোড করে যাতে ছোটো গাড়ি চলার মতো ব্যবস্থা করে দেওয়া যায়। এ নিয়ে এসজিডিএ চেয়ারম্যানের সাথে আমাদের কথা হয়েছে, কারণ এটা এসজিডিএ করছেন যেহেতু। আমরা মিউনিসিপ্যালিটি যদি এসজিডিএ আমাদের বলে যে না আমরা করেই উঠতে পারবো না, তাহলে মিউনিসিপ্যালিটি সামনে পিছনে ওই মানে ওঠা নামার রাস্তাটাও করে দিতে পারবে। কিন্তু এখন যেহেতু এসজিডিএ অ্যান্ড জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি সেল অন দ্য সেম বোট, তাই জন্য আমরা এসজিডিএকে বলেছি যে দেখুন যাতে মার্চ এপ্রিলের আগে এটা কিছুটা সম্পূর্ণ এগোনো যায় কাজটা। কি আশা, পাবলিক কি আশা করতে পারে? চেষ্টা করছেন এসজিডিএ চেয়ারম্যান। আমি বলতে পারি আর সামনেটা ওই আবর্জনা পড়ে নোংরা। দেখুন, একটা জায়গা যদি আপনার দীর্ঘদিন ধরে কোনো কিছু ফ্র্যাজাইল কন্ডিশনে পড়ে থাকে এবং সেখানে মানুষের আনাগোনা না থাকে, তাহলে সেক্ষেত্রে একটা আবর্জনা জমার তো একটা প্রবণতা থাকে। তবুও আমরা বারবার পরিষ্কার করছি, এলাকায় সচেতন করছি মানুষকে না ফেলার জন্য। মানুষের সচেতনতারও প্রয়োজন আছে। বাগরাকোট গ্রাম পঞ্চায়েত পদে এসটি সম্প্রদায়ের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগান এলাকায় সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেসের এসটি সম্প্রদায়ের নেতা কর্মীরা। এই সাংবাদিক বৈঠককে ঘিরে বর্তমানে বাগরাকোট গ্রাম পঞ্চায়েত জুড়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসটি সম্প্রদায়ের নেতা কর্মীরা জানান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান পদ চালু হচ্ছে,
সেই অনুযায়ী বাগরাকোট গ্রাম পঞ্চায়েতেও চেয়ারম্যান পদে এসটি সম্প্রদায়ের প্রতিনিধিকে নিয়োগ করতে হবে। তাদের অভিযোগ, এতদিন বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ পদে থাকলেও এসটি সম্প্রদায়ের কোনো প্রতিনিধি বড় পদে সুযোগ পাননি। এই অবস্থায় তাদের জোরালো দাবি, এবার চেয়ারম্যান পদ অবশ্যই এসটি সম্প্রদায়ের নেতা কর্মীদের দিতে হবে। এ বিষয়ে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক ও জেলা সভানেত্রী মহুয়া গোপকে অবগত করা হবে বলেও জানান তারা। সাংবাদিক বৈঠক থেকে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি কোনো কারণে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে এসটি সম্প্রদায়ের কাউকে চেয়ারম্যান করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমাদের আজকে প্রেস মিট হচ্ছে কারণ যে আমরা শুনতে পাচ্ছি যে এখন প্রত্যেক জিপিতে এখন যে চেয়ারম্যানশিপ দেওয়া হচ্ছে, যে চেয়ারম্যানশিপ দেওয়া হচ্ছে এটা শুনতে গেলাম। তো সেই জন্য আমরা এখানকার পুরা আমাদের PS3-র যত মেম্বার, তারপরে আমাদের ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট, আমরা সবাই এখানে বসে আমরা এটা আলোচনা করলাম যে আমাদের যেহেতু এই বাগরাকোট জিপিতে আমরা দেখি যে গোর্খাদের সবই ভালো ভালো পোস্ট আছে, যে দেখেন এখন প্রেসিডেন্ট গোর্খা আছে, এখন যে কেউ থাকুক আমাদের সেটা দেখনা নাই। কিন্তু এখন যে চেয়ারম্যান হচ্ছে, যে চেয়ারম্যান আমাদের লাগবে, কারণ আমাদের এসটি যারা আছি আমরা এসটি এখানে বহুমূল আছে, বহুমতে আমরা ভোটে জয় করি। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এইখানকার যত এসটিরা আছে আমাদের এইটাই দাবি যে আমাদের এইখানকে যদি চেয়ারম্যানশিপ দেওয়া হচ্ছে তাহলে আমাদের এসটি থেকে দেওয়া হোক। আমাদের মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তারপরে আমাদের মন্ত্রী সাহেব, ওনারা যেহেতু আমাদের ওদের কাছে আমরা এই নিবেদন চাচ্ছি যে আমাদের এইখানে যদি চেয়ারম্যান যদি দেওয়া যায় তাহলে আমাদের এসটি থেকেই হবে, না হলে আমরা ঘোর আন্দোলন করব। আমরা বিরাট রূপে আমরা এটা পরে আবার কি হবে সেটা ওনারা নিজে দেখতে পাবেন। আপনার পরিচয়? আমি स्टीफन तिर्की, আমি पंचायत समिति मेंबर पूर्त कर्माध्यक्ष। आज का जो प्रेस मीट है एक कारण है, 2 दिन से हमें पता चल रहा है कि हर जीपी में चेयरमैन का एक पद दिया जा रहा है। तो वो विषय के लिए हम लोग बैठे हुए हैं। विशेषकर बागराकोट जीपी में 3 फेस है, 1, 2, 3। 3 में हम लोग रहते हैं। सबसे ज़्यादा TMC का जब भी वोट हुआ है तो फेस 3 से सबसे ज़्यादा बहुमत से हम लोग विजय किए हैं हर इलेक्शन में। तो हर बार का जो सीट होता है, प्रेसिडेंट हो या और कुछ भी सीट हो, तो उसको कहीं ना कहीं आदिवासी को नहीं दे के दूसरा तरफ चला जाता है। तो हम लोग यहाँ गोरखा और आदिवासी ज़्यादा रहते हैं, तो हमें गोरखा और आदिवासी मिलजुल के रहने के कारण से उनका हम कभी भी विरोध नहीं करते हैं और विरोध करना भी नहीं चाहिए। लेकिन पार्टी का जो मूलभूत जो जगह है उससे आदिवासी को भी मिलना चाहिए। तो हम लोग यही प्रेस मीटिंग से यही सबको बताना चाहते हैं। हमारा डिस्ट्रिक्ट प्रेसिडेंट है, हमारा मंत्री है और ब्लॉक प्रेसिडेंट है, हम तीनों जगह यही संदेश देते हैं कि आगामी दिन में अगर फेस 3 से आदिवासी के लिए ये सीट नहीं मिला तो हम लोग बहुत बड़ा आंदोलन करेंगे भी और आगे दिखा देंगे कि आदिवासी का शक्ति क्या है। हमें वंचित होना नहीं है, हम भी सक्षम रखते हैं। किसी भी सीट को हम लोग पा के अगर अच्छा काम कर सकते हैं, ये हमें क्षमता है। तो यही हम लोग बताना चाहते हैं कि फेस इस बार का जो चेयरमैन सीट होगा वो हमें फेस 3 से होना चाहिए और भी ST होना चाहिए। यही हमारा परिचय। मेरा नाम है जॉन प्रकाश राव, मैं सोनाली टी गार्डन यूनिट का सेक्रेटरी हूँ। हमने मैंने प्रेस कॉन्फ्रेंस के माध्यम से सबके के हमने बताए चाहिए जो आज सुने में होते जे प्रत्येक जीपी में चेयरमैन का एक प्रेसिडेंट का साथ में एक चेयरमैन हुई जो पोस्ट एक देवल जे प्रत्येक जीपी में, ऐसा हम इनके सुने में अलग जो ऊपर लेवल से वो एक चेयरमैन हुई। तो आज पूरी हम इन मैंने एक जिनिस प्रेस के माध्यम से जाना चाहिए जो हम इन मैंने यहाँ ट्राइबल लीडर का हिसाब से आज एरिया भी ट्राइबल है के, तो बहुत चीज़ से देखा थी जो हमने ट्राइबल में वंचित आई, बहुत सारा पार्टी से दल से पोस्ट होते हैं, लेकिन हमने मन के कहीं ना कहीं अनदेखा करल जाते।
आज प्रेस के माध्यम से हमें जनाक चाहिए आगामी दिन में यदि बाकराकोट जीपी में चेयरमैन का पद नियुक्त करल जाते से घरे हमने किंतु हमने चाहिए जे हमने का ट्राइबल हमने का आदिवासी कर माने माध्यम से आदिवासी के पोस्ट मिलना चाहिए। काले हमने बहुत चीज़ से हमें माने पद मानने नहीं पाओ थी ना की भी, तो इस चीज़ के हमें चाहिए जे बाकराकोट जीपी में चेयरमैन का पद करल जाए तो ट्राइबल से लेके करल जाए, और अगर ऐसा नहीं होते तो आगामी दिन में हम निकल लेकिन घोर आंदोलन कर ट्राइबल मंत्री के नहीं जाना है। हमने मैंने जस्ट भरकर तो हमने सुना थी कि प्रत्येक जीपी में चेयरमैन का पोस्ट देवल जे के, तो हमें प्रेस के माध्यम से मंत्री साहब की भी जनक चाहिए और जिला सभापति की भी जनक चाहिए, ब्लॉक सभापति की भी जनक चाहिए जे कम से कम इस चीज़ का अनदेखा ना हो और आगामी दिन संगठन अच्छा से चली। सामने विधानसभा भी है, तो हमने मैंने सजाए गुछाए के हमने कर जो एरिया में ट्राइबल का बसा बस यहाँ बेसी है, तो हमने में चाहिए जे संगठन में कोई किस्म का खोट ना हो और हमने मैंने सब कोई के लेके चले के लिए हमने मन चाहिए संगठन का काम भी करा थी, हमने दल के भी चेष्टा करे आगे बढ़ाए के लिए। आज आशा भी हमने करेला जे ट्राइबल लीडर मन के भी कोनो पोस्ट मन मिलो, खाली एक तरफा गोरखा के ना मिलो कोई भी पोस्ट, हमने नीटो चीज़ चाहिए। परिचय मोर परिचय पूरन लोहार है के, मैं बाकराकोट अंचल का वाइस प्रेसिडेंट भी हो और ट्रेड यूनियन का ब्लॉक का टीसीबीसी एसयू का मैं सभापति भी हो। আর মাত্র হাতে কয়েকটি দিন, তারপরই জলপাইগুড়ির বাসীর বহু প্রতীক্ষিত অমৃত প্রকল্পের জলের পরিষেবা চালু হতে চলেছে শহরে, এমনটাই দাবি জলপাইগুড়ি পৌরসভার। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তিস্তা নদীর জল সরাসরি শহরে পৌঁছানোর পথে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে তিস্তা নদী থেকে সংগ্রহ করা জল প্রথমে সুকান্ত নগরে তৈরি অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে আসা হবে। সেখানে একাধিক ধাপে পরিশোধন ও পরিশ্রুত করার পরই সেই জল শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হবে। এই পানীয় জল হবে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত, আর্সেনিক মুক্ত, ভাইরাস মুক্ত এবং আয়রন মুক্ত, যা শহরবাসীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পুরসভা। বর্তমানে প্রকল্পের প্রায় 70% কাজই শেষ হয়ে গেছে, বাকি প্রায় 30% কাজ দ্রুত গতিতে চলছে। আজ পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, আগামী 28 কিংবা 29 তারিখের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 31শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অমৃত প্রকল্পের পানীয় জল পরিষেবার উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের পরপরই এই জল পান না করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে পাইপলাইনগুলি মাটির নিচে পড়ে রয়েছে, ফলে প্রথম পর্যায়ে পাইপের ভেতরে জমে থাকা ময়লা ও অস্বচ্ছতা পুরোপুরি পরিষ্কার হতে কিছুটা সময় লাগবে। তাই অন্তত প্রথম 1 মাস এই জল পান না করে শুধুমাত্র গৃহস্থলীর অন্যান্য কাজে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাইপলাইন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেলে তবেই এই জল পান করা নিরাপদ হবে বলে জানিয়েছে পুরসভা। সব মিলিয়ে অমৃত প্রকল্প চালু হলে জলপাইগুড়ি শহরের পানীয় জলের সমস্যা বড়সড় সমাধান হবে বলেই আশাবাদী পুর প্রশাসন ও শহরবাসী। দ্রুত গতিতে কাজ হচ্ছে। 31শে ডিসেম্বরের আগে আমরা বলেছি অমৃত জলের আমরা মানে যেটা জলটা তিস্তার সাবসারফেস ওয়াটার উঠে যেটা আপনার ইনফিল্ট্রেশন গ্যালারিতে যায়, জলাধার যেটা ইনফিল্ট্রেশন গ্যালারি থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়, যেটাকে বলা হচ্ছে র ওয়াটারাইজিং মেন, মানে র ওয়াটারটা উঠলো, ইনফিল্ট্রেশন গ্যালারি ধরলো, জলাধার ধরলো, তারপর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গেল, গিয়ে সেই জলটা যখন পরিশ্রুত হয়ে যে জলটা আসবে সেটাকে বলে যে পাইপ দিয়ে সেটাকে বলে ক্লিয়ার ওয়াটার রাইজিং ম্যান। এই ক্লিয়ার ওয়াটার রাইজিং ম্যানের বসানোর কাজ প্রায় 70% কমপ্লিট, আর 30% ধরে নিতে পারেন আমরা 28-29 তারিখের মধ্যে কমপ্লিট করে 30-31 তারিখে ওপেন করব। নিশ্চিত রূপে কি নিশ্চিত ঝড় প্রলয় বা সুনামি না আসে। এই জলটা আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত, সব ধরনের ভাইরাস মুক্ত, এবং এই জল আপনার আমি নির্দ্বিধায় বলতে পারি আপনারা যে জল মানে খান, যে জলটা পিউরিফাইড ওয়াটার খান, তার থেকে অনেক অনেক উন্নত মানের জল। এবং কিন্তু প্রথম 1 মাস কিন্তু এই জল খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে এই জলের মধ্যে এই পাইপ দিয়ে যে যাবে, অনেক দিন ধরে পাইপগুলো বসানো আছে, পাইপকে আগে ডিসইনফেক্টেড করতে হবে। প্রথমেই জলটা ধোয়া কাচাতে ব্যবহার করা যেতে পারে, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহার করতে, খাওয়া যাবে না প্রথম 1 মাস, আর 1 মাস পরে শুধুই খাওয়ার ক্ষেত্রে এই জল ব্যবহৃত হবে। তাহলে কি জানুয়ারি থেকে তারা খেতে পারবে বা ফেব্রুয়ারি? না, তারা আমি বলবো ফেব্রুয়ারি 15 তারিখের আগে না খেতে, ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে খেতে।
মালবাজারে শুরু হলো বিরসা মুন্ডা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মাল শহরের রেলওয়ে ময়দানে আজ থেকে শুরু হয়েছে বিরসা মুন্ডা গোল্ড কাপ ফুটবল নকআউট টুর্নামেন্ট। মন্ত্রী বুলুচিক বরাইকের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী 21শে ডিসেম্বর পর্যন্ত। এবছর টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষে মোট 14টি দল অংশগ্রহণ করবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, এসডিও উৎকর্ষ খন্ডাল, এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী, মালের বিডিও রেশমি দীপ্তি বিশ্বাস সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা। উদ্বোধনীর দিনে ম্যাচে মুখোমুখি হয় মাল পৌরসভা ও মাল থানার পুলিশ দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে 4-2 গোলে জয় ছিনিয়ে নেয় মাল পৌরসভা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আবার ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচল একটি হাতি। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে সেবক ও গুলমার মাঝে জঙ্গলের রাস্তায় ট্রেন লাইনে। যখন ধূপগুড়ি শিলিগুড়ি ডাউন ডিএমইউ ট্রেনটি জঙ্গল সংলগ্ন এলাকায় প্রবেশ করে, তখন ট্রেন চালক দেখেন রেল লাইন দিয়ে হাঁটছে একটি হাতি। সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেয় চালক। হাতিটি ট্রেন লাইন থেকে নেমে জঙ্গলে প্রবেশ করলেই আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নিরাপত্তা রক্ষীকে ঘরে আটকে রেখে গরুকে অবশ করার ইনজেকশন দিয়ে জলপাইগুড়ির গোশালায় ঢুকে গরু চুরির চেষ্টা। সমস্ত ঘটনাটি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান পদটিতে এসটি সম্প্রদায়ের কাউকে বসানোর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।